আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করার এই যুদ্ধের একটা সুযোগ এখন আছে। ইরানের উদ্দেশ্য হচ্ছে একটা দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি। আমার মনে হয় তালেবানদের সেরকম কোনো ক্ষমতা নাই কিছু করার, কিন্তু আফগানিস্তানের আছেই বা কি দেওয়ার মতো। ইরানকে মোটেই বিশ্বাস করে না এই আরব দেশগুলো। সব যুদ্ধ থেকেই তো অস্ত্র ব্যবসায়ীরা মুনাফা নেয়। চর্চার সংলাপে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে আমরা কথা বলবো। সেখানে না যুদ্ধ না শান্তি এরকম পরিস্থিতি বিরাজ করছে। পাল্টাপাল্টি হামলা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধের অবসান শিগগিরই হবে। সত্যিই কি অবসান হবে? এসব নিয়ে আজ কথা বলবো বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফার সঙ্গে। সাবির মোস্তফা, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। ওয়াল স্ট্রিট জানিয়েছে আগামী সপ্তাহেই পাকিস্তানের দুই পক্ষের বৈঠক হতে পারে। আপনি কতটা আশাবাদী? এখানে আমার মনে হয় কিছুটা আশাবাদের জায়গা আছে, স্কোপ আছে। কারণ আগের বার যেরকম ল্যাঙ্গুয়েজ ছিল, এবার ল্যাঙ্গুয়েজটা একটু ভিন্ন, এবং মনে হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ প্রণালীতে যেই মানে মহড়া চলছে, আমেরিকানরা কিছু জাহাজ ঢোকানোর চেষ্টা করছে, ইরানিয়ানরা সেটা প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু কেউ কিন্তু এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না যার ফলে একটা ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে যাবে। কারণ যদি সেটা হয় তাহলে তো যুদ্ধবিরতি ভেস্তে যাবে, কিন্তু সেটা হচ্ছে না। অর্থাৎ দুই পক্ষই একে অপরকে টিজ করছে, হ্যাঁ, একে অপরকে খোঁচাখুচি করছে, কিন্তু এমন করে করছে না যাতে অন্য পক্ষ একটা ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। কাজে এটি আমাকে বলছে যে দুজনকে চাপের মুখে রাখতে চায়, এবং এই চাপটা হচ্ছে যাতে আলোচনার টেবিলে তাদের হাত শক্তিশালী হয়। সো আলোচনার যদি কথা এখন চলে আসে যে আগামী সপ্তাহে বা এই কিছুদিন পরেই আলোচনা হবে, এবং এর মধ্যে আমরা জেনেছি যে আমেরিকা ইরানকে 14 দফা একটা মেমোরান্ডাম পাঠিয়েছে যেটার ভিত্তিতে আলোচনা হবে, এবং ইরান সেই 14 দফা খতিয়ে দেখছে যে এটার কতগুলো সে মানতে পারে বা মানতে পারে না। তার মানে কিছুটা অগ্রগতি হয়েছে এই পাকিস্তানের মধ্যস্থতায়, এবং এখানে শুধু পাকিস্তান না, এখানে কাতারও অংশগ্রহণ করছে এই মধ্যস্থতায়, এবং কাতারের প্রধানমন্ত্রীও অনেক আদান প্রদান করছেন তথ্য, কথাবার্তা আমেরিকার ইরানের মধ্যে। কাজেই সেখানে মনে হয় যে কিছু একটা মানে ফয়সালা করার একটা উদ্যোগ এখানে নেওয়া হচ্ছে। চাপটা আসছে দুই পক্ষেরই উপরে, এবং আমার মনে হয় সেখানে চীনও জড়িত আছে। চীনও চাচ্ছে যে যাতে এই যুদ্ধটা আর বেশি দিন না গড়ায়, এবং এই অচলাবস্থা, এখন তো যুদ্ধ হচ্ছে না, এখন একটা অচল অবস্থা, হরমুজ প্রণালী বন্ধ আর ইরানের বন্দরগুলো আপনার অবরোধের মুখে। কাজে একটা অচল অবস্থা, এই অচল অবস্থা থেকে বেরিয়ে আসতে, যাতে শান্তিপূর্ণভাবে বেরিয়ে আসতে পারে, সেজন্যই কাজগুলো হচ্ছে। এবং আমার মনে হয় এইটার মানে একটা সুযোগ আছে, এইটা এখানে একটা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করার এই যুদ্ধের একটা সুযোগ এখন আছে। সিআইএ রিপোর্টে দেখা যায় যে তারা বলেছে যদি অবরোধ বহাল থাকে তাহলে ইরান 4 মাস অন্তত তারা টিকে থাকতে পারবে, মানে সামাল দিতে পারবে। মানে তার মানে ইরানের এখনও ওই শক্তি আছে, 4 মাস তারা মানে 4 মাস তাদের কাবু করতে পারবে না যুক্তরাষ্ট্র যদি কোনো হামলা চালায় অথবা অবরোধ জোরদার করে। সিআইএ যেহেতু বলেছে 3-4 মাস টিকে থাকতে পারবে ইরান, যদি অবরোধ 3-4 মাস ধরে চলে, তাহলে আমরা হয়তো ধরে নিতে পারি যে সময়টা আরেকটু বেশি, 3-4 মাস নয়, হয়তো 5-6 মাসও হতে পারে। অর্থাৎ তাদের যে মজুদ আছে খাবার দাবার এবং ওষুধপাতি এবং অন্যান্য জিনিস, জ্বালানি তেল ইত্যাদি, যেগুলো আর কি নিত্য প্রয়োজনীয় এবং যেগুলো একেবারেই দরকার, সেগুলোর মজুদ যথেষ্ট আছে। আরেকটা জিনিস হচ্ছে ইরানের কিন্তু যদিও সামুদ্রিক বন্দরগুলো অবরোধ করা আছে, ইরানের অনেক বাণিজ্য হতে পারে স্থলপথে, যেরকম পাকিস্তান থেকে তার অনেক বাণিজ্য হতে পারে। তারপরে হ্যাঁ, পাকিস্তানে এটা নতুন রুট খুলেছে, হয়তো আগেও ছিল, আর সেটাতে এই সুযোগ ইরানকে এই সুযোগ দিচ্ছে যে স্থলপথে তাদের পণ্য যাতে আনা করা যায়। উত্তরে ক্যাসপিয়ান সাগর দিয়ে আপনার রাশিয়া থেকেও বিভিন্ন সামগ্রী তারা আদান প্রদান করতে পারে। কাজেই ইরানের হাতে রাস্তা আছে যে অবরোধটাকে কাটিয়ে ওঠা। কিন্তু আমেরিকার উদ্দেশ্য হচ্ছে অবরোধের, আমার মনে হয় প্রধান উদ্দেশ্য দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে যাতে ইরান তেল রপ্তানি না করতে পারে,
কারণ ইরানের বেশিরভাগ তেলই সমুদ্র পথে রপ্তানি হয়। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যাতে ইরান সমুদ্র পথে কোনো অস্ত্র আমদানি না করতে পারে, মানে বিশেষ করে চীন থেকে যাতে কোনো অস্ত্র না আসতে পারে, সেটা হচ্ছে আরেক উদ্দেশ্য। তো এখন ইরান তেল রপ্তানি না করতে পারলে একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে যে ইরানের যে তেল খনিগুলো আছে সেগুলো তো অনবরত তেল উৎপাদন করে যাচ্ছে এবং সেগুলোকে মজুত করা হচ্ছে বিভিন্ন স্টোরেজের জায়গায় এবং বিভিন্ন জাহাজে উঠিয়ে, এবং সেই জাহাজগুলো পারস্য উপমহাসাগরে অবস্থান নিচ্ছে বা কেউ কেউ পারস্য উপমহাসাগর থেকে বেরিয়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছে। তো সেটা যদি মানে ভর্তি হয়ে যায় সেই যেসব মজুত করার যেই জায়গাগুলো, তখন যেটা হবে তখন ওই উৎপাদন খনিগুলো বন্ধ করে দিতে হবে। এবং সেটা যদি হয় এবং তাহলে এর মধ্যে খবরে এসেছে যে আমি একটু শেষ করি। জি উৎপাদন খনিগুলো যদি বন্ধ করতে হয় ইরানকে, কারণ তার মজুত করার আর জায়গা নেই এবং রপ্তানিও করতে পারছে না, তাহলে কিন্তু বিশাল ক্ষতি হবে ইরানের। কারণ এই খনিগুলো আবার পুনরায় চালু করতে কিন্তু অসম্ভব মানে দীর্ঘ সময় নেবে। কাজেই ইরানের কিন্তু ৩-৪ মাস এটা হচ্ছে তার মজুদ, কিন্তু তারপরে কি হবে সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু যেটা বলছিলাম যে আপনি যে এই আহ, তেলের কথা বলছিলেন, যে খার্ক যে উপদ্বীপ, আর সেই উপদ্বীপের চারপাশে ইতিমধ্যে তেল ছড়িয়ে পড়েছে এরকম একটা খবর এসেছে। তা সুতরাং এই তাদের জন্য তো বিপদ সামনে আরও থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে তারা এর আগে মস্কো সফর করেছেন। আব্বাস আরাকসি তিনি বলেছেন যে তারা ন্যায্য ও সমন্বিত চুক্তি চান। এখন ন্যায্য সমন্বিত মানে একটা ব্যাপক ভিত্তিক চুক্তি, মানে এটাই হয়তো ইঙ্গিত করেছেন। আপনার কি মনে হয়? হ্যাঁ, ইরানের উদ্দেশ্য হচ্ছে একটা দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি, যেটা এনশিওর করবে যে ইরান পুনরায় আমেরিকা বা ইসরায়েলের আক্রমণের মুখে পড়বে না, যাতে ইরান তার পুনর্গঠন, তার অর্থনৈতিক পুনর্গঠনটা কাজটা শুরু করতে পারে এবং এটা সাস্টেইন করতে পারে। এবং সেটার জন্য তার উপরে যেসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাগুলো সে চায় যে তুলে দেওয়া হোক। এবং এটা ন্যায্য হতে হবে। এইটার ন্যায্য বলার পিছনে মানে উদ্দেশ্যটা হচ্ছে যাতে ইরানের স্বার্থ দেখে এই চুক্তিটা হয়, যে ইরানেরও নিরাপত্তা স্বার্থ এখানে জড়িত আছে, যে ঠিক যেমন পারস্য উপমহাসাগরের যে আরব দেশগুলো তাদেরও নিরাপত্তা স্বার্থ জড়িত আছে, ইরানেরও আছে। কাজে ইরানের প্রতি যাতে কোনো অন্যায় না করা হয় সেই জন্য এই চুক্তিটাকে ন্যায্য হতে হবে। আর সমন্বিত বলতে আমার কাছে মনে হয় যে এখানে ওই পারস্য উপমহাসাগরের দেশগুলোর কথাও চলে আসবে, যে তাদের সাথে একটা সমন্বয় করতে হবে, যে মানে ইরান সেটাতে রাজি হতে পারে যে তাদের সাথে সমন্বয় করেও তাদের স্বার্থ দেখেও এই চুক্তিটা করতে হবে। এখন এখানে কে কোন মানে শব্দ কিভাবে ব্যাখ্যা করবে, ইন্টারপ্রেট করবে, সেটা তো আলোচনার টেবিলে অনেক বাকবিতণ্ড হবে। কিন্তু মূল কথা হচ্ছে যে ইরান চাচ্ছে দীর্ঘমেয়াদী এবং একটা টেকসই শান্তি চুক্তি, যেখানে ইরানের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বাধীনতাটা নিশ্চিত করা হবে। এইটা হচ্ছে ইরানের মূল গোল। আর আমেরিকা চাচ্ছে একটা নিশ্চয়তা যে ইরান জীবনে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বা ইসরায়েলের প্রতি একটা হুমকি হয়ে থাকবে না। ইরানের পার্শ্ববর্তী দুটি মুসলিম দেশ, একটি হচ্ছে পাকিস্তান আর একটি আফগানিস্তান, এবং তাদের অভিন্ন সীমান্ত আছে। পাকিস্তান এখানে যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে এবং তাদেরকে তাদেরকে স্থলপথে পণ্য পরিবহনেরও সুযোগ দিচ্ছে। আফগানিস্তান যেখানে দীর্ঘদিন আমেরিকান দখলদারি ছিল, কিন্তু আফগানিস্তান এখানে যে তালেবান সরকার, এই ব্যাপারে তাদের কোনো ভূমিকা নেই, আমরা কোনো সংবাদ মাধ্যমে দেখিনি। এটি কি রহস্যজনক, বা এটি তাদের জন্য যৌক্তিক বলে মনে করেন? এটা রহস্যজনক না, আমার মনে হয় তালেবানদের সেরকম কোনো ক্ষমতা নাই কিছু করার। কারণ ইরানের সাথে তাদের সম্পর্ক খারাপ না, কিন্তু যদিও তালেবান হচ্ছে খুবই মানে সুন্নি প্রধান একটা সংস্থা, আর আফগানিস্তানে একটা মানে বড় শিয়া সম্প্রদায় আছে যারা অনেক সময় ইরানের দিকে তাকায় নিরাপত্তার জন্য এবং অন্যান্য অনুপ্রেরণার জন্য। কিন্তু তালেবান একটা গোষ্ঠী হিসেবে বা আফগানিস্তান সরকার হিসেবে তারা কি করতে পারে এখানে? তাদের কথা কে শুনবে? আমেরিকা তাদের কথা শুনবে না, ইসরায়েলের সাথে তো তারা কথাই বলে না। কাজে এমন মধ্যস্থতা করার জন্য এমন একটা না, মধ্যস্থতা না, তারা তো পণ্য পরিবহনের ইরানের পাশে, আমরা ইরানের পাশে আছি, অন্তত এই কথাটা তো বলতে পারে।
না, সেটা হয়তো বলছে না, কিন্তু দেখেন ইরান এবং আফগানিস্তানের সীমান্ত কি কখনো বন্ধ করা হয়েছে? আমার তো মনে হয় না। এটা খোলাই থাকে এবং সেখানে অনেক বাণিজ্য হয়, অনেক চোরাচালানি হয়। কিন্তু আফগানিস্তানের আছেই বা কি দেওয়ার মতো? আফগানিস্তান তো নিজেই খুব অত্যন্ত আম কি বলবো, দরিদ্র একটা দেশ। তার তো নিজেরই অন্যের সাহায্য দরকার হয়। সে ইরানকে কি সাহায্য দেবে? কাজেই আমার তো মনে হয় না আফগানিস্তানের এই মুহূর্তে ইরানকে সাহায্য দেওয়ার মতো তেমন কিছু আছে। কাজেই তালেবান হয়তো চুপচাপ আছে, কারণ তারা জানে যে এখানে মানে কোনো কোনো ভূমিকা পালন করার কিছু নাই তাদের। আর তারা কিছু কথা মানে কোনো উচ্চবাচ্য করলে বরঞ্চ আমেরিকাই ওটাকে ব্যবহার করবে যে ইরান হচ্ছে এই সন্ত্রাসী তালেবানদের সমর্থক, এবং মানে আরেকটা প্রমাণ যে ইরান আন্তর্জাতিক সন্ত্রাস মানে পোষণ করে। কাজেই তালেবানরা চুপচাপ আছে, কারণ তাদের আমার মনে হয় না তেমন কিছু করার আছে এই সিচুয়েশনে। আচ্ছা, 2 মাসেরও বেশি সময় ধরে এই যুদ্ধ অবস্থা, এবং তাতে ইরানের পর যে রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা উপসাগরীয় আহ, দেশগুলো। সেই উপসাগরীয় দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সামরিক বা বেসামরিক যে সম্পর্ক ছিল, এই সম্পর্কটা এখনও কি ওই অবস্থায় আছে, না তাদের মধ্যে নতুন চিন্তাভাবনা, নতুন এর থেকে বেরিয়ে আসার কোনো আহ, ভাবনা আছে? তারা হয়তো বেরিয়ে আসতে পারবে না, কারণ আমেরিকার উপর তারা অতি নির্ভরশীল ছিল সবসময়। তাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটাই আমেরিকার উপর ছেড়ে দেওয়া হয়েছে। এবং সৌদি আরব তো সম্প্রতি পাকিস্তানের সাথে একটা নিরাপত্তা চুক্তি করলো যে সৌদি আরবের উপর কোনো আক্রমণ হলে সেটা পাকিস্তানের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। কিন্তু দেখা গেল যে ইরান যখন সৌদি আরবে আক্রমণ করলো তখন কিন্তু এটা পাকিস্তানের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হয়নি। কাজেই ওই ধরনের চুক্তি সবসময় একেবারে যে কাজ করে তা না। পাকিস্তান পরে একটা মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হলো, কারণ সেও জানে যে এই ধরনের যুদ্ধটা যদি বেশি ছড়িয়ে পড়ে এই পারস্য উপমহাসাগরে, তাহলে তার একটা মানে মানে তার উপর একটা চাপ থাকবে এই সৌদি আরব থেকে, আরব আমিরাত থেকে, কাতার থেকে, যে তাদের সাহায্যের জন্য পাকিস্তানকে যুদ্ধে নামতে হবে। কাজেই এই ছোট ছোট দেশগুলো এখনো আমেরিকার উপর নির্ভরশীল, কিন্তু এই যুদ্ধে আমেরিকার যে ঘাঁটিগুলো ছিল এইসব দেশে তার বেশিরভাগই মানে হয় ধ্বংস করা হয়েছে ইরানের আক্রমণে, না হয় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলা মানে পুনরায় চালু করতে অনেক অনেক সময় লাগবে। কাজেই ইরান চাইবে যে এই ঘাঁটিগুলো যেন আর চালু করা না হয়, যে আমেরিকা যেন এখানে আবার তাদের সামরিক বাহিনী, তাদের বিমান বাহিনী এবং বিশেষ করে তাদের যে নজরদারি ব্যবস্থা, রেডার সিস্টেম, সেগুলো যেন এখানে আর উপস্থাপন না করে। কিন্তু এটার জন্য উপসাগরীয় দেশগুলো কি করবে? তারা তো ইরানের ভয়ে মানে ভীত, কারণ তারা নিজেরা জানে যে তারা কখনোই ইরানের বিরুদ্ধে একা যুদ্ধ করতে পারবে না, এবং ইরান যতই দুর্বল হয়ে যাক এই যুদ্ধের ফলে কোনো সময় এই ছোট ছোট আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। কাজেই তাদের একটা কি বলে আমেরিকার সাপোর্ট ওখানে দরকার। ইউনাইটেড আরব এমিরেটস তারা কিন্তু ইতিমধ্যেই ইসরায়েলের সাথে অনেক সহযোগিতা শুরু করে দিয়েছে। ইসরায়েলকে তারা পাশে পাচ্ছে তাদের নিরাপত্তার জন্য, যেটা অন্য আরব দেশগুলো ভালো চোখে দেখে না, এবং সৌদি আরব ও ইসরায়েলের সাথে এই ইউএই এই সম্পর্কটা ভালো চোখে দেখে না। কাজেই এদের মধ্যে একটা নতুন ভাবনা করতেই হবে, এবং ইরান যেটা চাচ্ছে নতুন মেরুকরণ, মানে যদি আমরা ধরে নেই যে যুক্তরাষ্ট্র এবং ইরানের এই যে যুদ্ধ অবস্থার অবসান হলো, একটা চুক্তি হলো, স্থায়ী শান্তি যদি সেখানে হয়, তাহলে মধ্যপ্রাচ্যের বা উপসাগরীয় রাজনীতিতে নতুন মেরুকরণ হবে কিনা? মেরুকরণ ঠিক না, আমি বলবো যে তাদেরকে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হবে, যে তারা কি আমেরিকার উপরেই নির্ভর করে যাবে নাকি ইরানের সাথে একটা সমঝোতায় আসবে। আমার মনে হয় যে ইরান চাচ্ছে যে তাদের সাথে এই পুরো পারস্য উপসাগর এলাকায় একটা অভিন্ন নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে, যাতে ইরান এবং অন্যান্য এই ছোট ছোট আরব দেশগুলো, সৌদি আরব সহ, তাদের সবার নিরাপত্তা সেখানে যাতে নিশ্চিত হয়। এইটা চাইবে ইরান। এখন এরা ইরানের উপর সেই আস্থা রাখবে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন। তারা ইরানকে ট্রাস্ট করে না, ইরানকে মোটেই বিশ্বাস করে না এই আরব দেশগুলো। আর ইরানও এই আরব দেশগুলোকে অত বিশ্বাস করে না, কারণ তারা দেখেছে যে এরা আমেরিকাকে কিভাবে সহায়তা করেছে। কাজেই এই দুই পক্ষের মধ্যে একটা বড় মানে বিশ্বাসের আস্থার অভাব আছে। তো এইটা যদি তারা কাটিয়ে উঠতে পারে, তাহলে নতুন একটা নিরাপত্তা বলয় বা ব্যবস্থা তারা তৈরি করতে পারে। আদারওয়াইজ
তারা আগের মতোই আমেরিকার উপর নির্ভরশীল থাকবে। এবং আমরা পত্রপত্রিকা যা দেখেছি সম্প্রতি, যে আমেরিকা, মানে কাতার, ইউএই, সৌদি, এরা আমেরিকা থেকে, বাহরাইন এবং কুয়েত, এরা সবাই আমেরিকা থেকে বিশাল অঙ্কের মানে অস্ত্র সরঞ্জাম কিনছে বা অর্ডার দিয়েছে। আপনার বিভিন্ন রকমের আকাশ নিরাপত্তা ব্যবস্থা, বিমান, ক্ষেপণাস্ত্র ইত্যাদি। এবং এগুলোর জন্য আমেরিকান আপনার লোকজন লাগবেই ওখানে। তো শেষমেশ জয়ী হলো মানে যারা অস্ত্র তৈরি করে, মানে অস্ত্র ব্যবসায়ীরাই শেষমেশ লাভবান হলো এই যুদ্ধ থেকে। সব যুদ্ধ থেকেই তো অস্ত্র ব্যবসায়ীরা মুনাফা নেয়। মানে আমেরিকান অস্ত্র ব্যবসায়ীরা, অন্য দেশের না, আমেরিকান অস্ত্র ব্যবসায়ীরা প্রকৃতপক্ষে। আরেকটি হচ্ছে যে এই যুদ্ধে ইরান যে তার নিজস্ব শক্তি দেখাতে পারলো, তাতে কি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে ইরান অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে বলে মনে করেন, হতে পারে বলে মনে করেন? ডেফিনেটলি পারস্য উপসাগর অঞ্চলে তার মানে সে যে অপ্রতিদ্বন্দ্বী সেটা তো প্রমাণ করলো, কিন্তু সেটার জন্যই আবার আরবরা আমেরিকাকে চায় সেখানে, কারণ তারা জানে তারা ইরানকে একা একা মোকাবেলা করতে পারবে না, সেই জন্য তারা আমেরিকাকে চায়। কিন্তু ইরানও চায় যে আমেরিকা সেখান থেকে সরে যাক। আমেরিকা কতটুকু চাইবে যে এই যুদ্ধের পরে আবার সেই অঞ্চলে নিজেদেরকে মোতায়েন করতে, সেটা নিয়ে আরেকটা প্রশ্ন আছে। আমেরিকার লোকজনও কিন্তু চাইবে না যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে তারা জড়িয়ে থাকুক। কাজেই আমেরিকার ভেতরে একটা রাজনৈতিক চাপ থাকবে যে মধ্যপ্রাচ্য থেকে বেরিয়ে আসার জন্য। আর ইরান প্রতিদ্বন্দ্বী থাকবে পারস্য উপসাগরে, কিন্তু অন্যদিকে ইসরায়েল সেই ক্ষমতা, ইরানের সেই ক্ষমতাটা ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। আমেরিকার সাথে শান্তি চুক্তি হওয়া মানেই না যে ইসরায়েল সবকিছু মেনে নিল আর ইরানের বিরুদ্ধে সে কিছু করবে না। ইসরায়েল কিন্তু তার কাজ চালিয়ে যাবে। সে ইরানের সব ক্ষমতা, সামরিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা ধ্বংস করার জন্য ইসরায়েল এখনো মানে তার তৎপরতা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। না, এর মধ্যে একটা খবর দেখলাম যে মার্কিন কংগ্রেসে যে আলোচনা হয়েছে তাতে ডেমোক্রেটিক দলের একজন সদস্য ইসরায়েলের পারমাণবিক শক্তি সম্পর্কে প্রশ্ন তুলেছেন এবং সেটি যাচাই করা উচিত, পরীক্ষা করা উচিত বলে তিনি দাবি করেছেন। এটা হচ্ছে একটা অভূতপূর্ব ঘটনা। আমেরিকান কংগ্রেসে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা বা তার কি অস্ত্র আছে পারমাণবিক, এটা নিয়ে কখনোই প্রশ্ন তোলা হয় না। কারণ তাদের কথা হচ্ছে যে ইসরায়েল যদি স্বীকার করে তার পারমাণবিক অস্ত্র আছে, তাহলে প্রচন্ড একটা চাপ আসবে যে তার যত পারমাণবিক রিঅ্যাক্টর এবং স্থাপনা আছে সেগুলো যাতে আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আসে। কিন্তু ইসরায়েল সেটা রাজি হবে না। সেজন্য ইসরায়েল কিন্তু যেটা নন প্রলিফারেশন ট্রিটি, কিন্তু রাজি না হলে এই যে একটা জনমত তৈরি হচ্ছে, কিন্তু ইসরায়েল এখনো নন প্রলিফারেশন ট্রিটি সই করেনি, যেটা ইরান করেছে। এই নন প্রলিফারেশন ট্রিটি সই করে ইরান কিন্তু মানে অলরেডি কমিটমেন্ট দিয়েছে যে সে অস্ত্র বানাবে না, এবং যার ফলে আন্তর্জাতিক আটমিক সংস্থা তাদের নিউক্লিয়ার স্থাপনাগুলো পরিদর্শন করতে পারে। ইসরায়েল কখনো সেটা সই করেনি, যেমন ভারত করেনি, পাকিস্তান করেনি, যার ফলে তাদের স্থাপনাগুলো কখনো আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আসে না। তারা পারমাণবিক অস্ত্র বানিয়ে পরীক্ষা করে দিব্যি বসে আছে, সবাই জানে তারা পারমাণবিক শক্তি। ইসরায়েল এটা সবাই জানে, কিন্তু ইসরায়েল সেটা স্বীকার করে না। এটা হচ্ছে আপনার শক্তি কতটুকু। যেমন উত্তর কোরিয়া, সে ছোট দেশ, কিন্তু যেহেতু উত্তর কোরিয়া সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং যতই তাকে ইকোনমিক স্যাংশন দিক না কেন, উত্তর কোরিয়া মানে ঘাস খেয়েও হলেও তার পারমাণবিক শক্তি বজায় রাখবে এবং উত্তর কোরিয়াকে কিছু করতে পারে না। ভারতে যখন প্রথম আপনার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে বা পাকিস্তানে যখন করে, তখন কিন্তু আমেরিকানরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছিল, পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে সৌদি আরব অনেক তেল, মানে বিনামূল্যে তেল এবং আর্থিক সাহায্য করে পাকিস্তানের অর্থনীতিকে টিকিয়ে রেখেছিল। কাজেই একটা স্যাংশন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে, কিন্তু সেটা আসে যেরকম ইরানের উপর এসছে। ইরানের উপর জাতিসংঘ থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহুদিন ধরে চলছে, এটা আবার মানে পুনরায় আবার চালু করা হয়েছে। আর তার উপর তো আমেরিকানদের আলাদা স্যাংশন আছে। কাজেই মানে যাকে তারা লক্ষ্য করতে চায় তাকে লক্ষ্য বস্তুতে পরিণত করতে পারে। ইসরায়েলের ব্যাপারটা সবাই জানে, কিন্তু কেউ এটা ঘাঁটাতে চায় না। এখন আমেরিকান কংগ্রেসে যদি এটা নিয়ে আলোচনা হয়, তাহলে এই ঘাঁটাঘাঁটি শুরু হয়ে যাবে। এটা কতদূর যাবে এটা আমরা বলতে পারবো না, এবং আদৌ এটা আমেরিকান মানে ইসরায়েলের প্রতি আমেরিকান নীতিতে
আল্টিমেটলি কোনো প্রভাব ফেলতে পারবে কিনা সেটা অনিশ্চিত, কারণ আমেরিকান কংগ্রেসে ইসরায়েলি সরকারের প্রভাব খুবই খুবই বেশি, খুবই খুবই প্রবল। ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাত বেরিয়ে এসেছে, এতে তেলের বাজারে কী ধরনের প্রভাব ফেলবে বা ইতিমধ্যে ফেলেছে? এখনো তো কোনো প্রভাব দেখা যাচ্ছে না, কারণ এখন তো সব প্রভাবটা হচ্ছে যুদ্ধের প্রভাব এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কথাবার্তার যা প্রভাব সেটা। কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেলে যখন তেল উৎপাদন বা তেল ব্যবসা যখন একটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, তখন দেখা যাবে যে ওপেক থেকে ইউএই বেরিয়ে গিয়ে যেটা করবে যে ওপেকের ক্ষমতা একটু খর্ব হবে। ওপেক আগে যেরকম ডিসাইড করতো যে কে কোন দেশ কত উৎপাদন করবে এই মূল্য নিয়ন্ত্রণ করার জন্য, তো এখন ইউএই ওপেক থেকে বেরিয়ে তার উৎপাদন সে তার নিজের ইচ্ছা মতো তার স্বার্থ অনুযায়ী সে উৎপাদন করবে, যার ফলে ওপেকের একটা মানে গোষ্ঠী হিসেবে ওপেকের ক্ষমতা খর্ব হবে। এবং হয়তো মানে তেলের বাজারে তখন যেটা হবে যে তেলের দাম কমার একটা প্রবণতা থাকতে পারে, কারণ যে যার মতো তখন উৎপাদন বাড়াতে পারে, উৎপাদন বাড়লেই তো তেলের দাম কমবে। এখন ওপেকের কাজ ছিল এই উৎপাদনটা রেগুলেট করা, যাতে দাম বেশি না কমে আবার বেশি না বাড়ে। তো সেই ক্ষমতাটা তার কমে যাবে, এইটা হবে, কারণ ইউএই আমিরাত মানে তার উৎপাদন বেশ ওপেক দেশগুলোর মধ্যে তার উৎপাদনের অংশটা বেশ উঁচু। ডোনাল্ড ট্রাম্প যে ক্ষুব্ধ হয়ে জার্মানি থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন, এটি কি ইউরোপীয় রাজনীতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলছে বা ফেলবে? না, এটা এখনো সেরকম নেতিবাচক না। এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে ৫,০০০ সৈন্য তো এটা তো কিছুই না। এটা একটা মানে প্রতীকী ব্যাপার। কারণ জার্মানিতে যুক্তরাষ্ট্রের অনেক স্থাপনা আছে। বিশাল বিশাল ঘাঁটি আছে, বিশাল বিশাল আপনার রেডার স্থাপনা আছে, আপনার বিমান ঘাঁটি আছে, ওখানে পারমাণবিক অস্ত্রের মজুদ আছে। কাজেই জার্মানি কিন্তু আমেরিকার জন্য খুবই প্রয়োজন। আমেরিকার যেই শক্তি ইয়ে করতে চায়, প্রজেক্ট করতে চায় সারা দুনিয়ায়, এবং অনেক কিছুর জন্যই জার্মানির এইসব ঘাঁটিগুলো আমেরিকার জন্য প্রয়োজন। ৫,০০০ সৈন্য সরিয়ে কিছু হবে না, সবাই সেটা জানে। সেজন্য সবাই বলছে যে হ্যাঁ, এটা একটা প্রতীকী এবং এটা একটা ধমক দেওয়ার মতো। জার্মানিকে সে একটা ধমক দিল যে দেখো ভাই, বেশি বাড়াবাড়ি করো না, আমি কিন্তু আরো সৈন্য সরায় নিতে পারি। এখন জার্মানি তো চায় না যে আমেরিকা জার্মানি থেকে সরে যাক, কিন্তু আমেরিকাও জার্মানি থেকে সরে যাবে এটাও কিন্তু অকল্পনীয় একটা ব্যাপার। এটা কেউ কিন্তু সিরিয়াসলি নিচ্ছে না যে আমেরিকা জার্মানি থেকে পুরোপুরি নিজেকে প্রত্যাহার করে নিয়ে যাবে। এটা হবে না, কারণ এটা হলে আমেরিকার সামরিক বাহিনীর ভেতরেই এবং কংগ্রেসের ভেতরে একটা বিরাট প্রতিরোধ আসবে। এটা কখনই হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এটি কি ইরানে তার নাজুক অবস্থা থেকে নাজুক অবস্থাটা কাটিয়ে ওঠার জন্যে, অর্থাৎ তার ভাবমূর্তি এটাকে একটু ঘষামাজা করার জন্য করেছে, নাকি অন্য কিছু? এখন এটা হচ্ছে হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে ইরানে তিনি কিছু করতে পারছেন না, আবার ইউক্রেন যুদ্ধে গিয়ে ৩ দিনের যুদ্ধবিরতি তিনি ঘোষণা করছেন। ঘটনা হচ্ছে যে যুদ্ধবিরতি রাশিয়া ঘোষণা করেছিল প্রথমে যে তারা ৮ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত যুদ্ধবিরতি পালন করবে, কারণ ৯ তারিখে হচ্ছে তাদের সবচেয়ে বড় উৎসব, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের জয়ের বার্ষিকী, এবং সেই জন্য তারা মস্কোতে বিরাট সামরিক প্যারেড করে এবং সেই জন্য তারা একটা ইয়ে করবে। আর ইউক্রেন থেকে প্রথমে বলা হয়েছিল যে মানে তারা এটা মানবে না, এবং তারা হুমকি দিচ্ছিল যে ওই প্যারেডের উপর তারা আক্রমণ করবে। এবং জেলেনস্কি অনেক ভিডিও করেছিলেন, ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি, যেখানে তিনি বলছিলেন যে ওখানে যারা অতিথি আসবেন তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে না আসাই ভালো। তো এই মধ্যে ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করে বলেছে যে তুমি যুদ্ধবিরতিতে রাজি হও, আর করে ডোনাল্ড ট্রাম্প বললেন যে আমি অ্যানাউন্স করছি যুদ্ধবিরতি। কিন্তু এই যুদ্ধবিরতি রাশিয়া পালন করছিল, ইউক্রেনও পালন করছিল বা পালন করছিল না। এখানে তো যুদ্ধবিরতি ধারণাটাই ভিন্ন। তো এখন আজকে ৯ তারিখ গেছে, এখন পর্যন্ত মস্কোতে কোনো ইউক্রেনীয় হামলার কোনো কথা পাওয়া যায়নি, যদিও প্যারেডটা খুবই সীমিত ছিল। এটা নিয়ে অনেকে মন্তব্য করছে যে এই প্যারেড এত সীমিত করার পেছনে কারণটা হচ্ছে যে রাশিয়ানরা মনে করে যে ইউক্রেন হামলার আশঙ্কা।
হামলার আশঙ্কা। তো সেদিক থেকে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প মনে করলেন যে তিনি জেলেনস্কিকে ফোন করে বলবেন যে, "এসব করো না। এই ৯ তারিখ ৮-৯ তারিখের যুদ্ধবিরতি তুমি মানো।" এবং জেলেনস্কি যেটা করলো, সেও একটা ফাজিল। সেও একটা বিবৃতি দিয়ে বলল যে, "আমি এই মস্কোতে এই প্যারেডটার অনুমতি দিচ্ছি।" তার মানে বিশ্বব্যাপী একটা পাগলামি চলছে। মানে বিশ্ব রাজনীতিতে এক ধরনের গোয়ার্তুমি এবং পাগলামি। যাই হোক, আমরা আশা করি যে এই পাগলামি থেকে বিশ্ব মুক্তি পাবে এবং অচিরেই অচিরেই ইরান ও যুক্তরাষ্ট্রের স্থায়ী শান্তি আসুক, তাদের মধ্যে একটা চুক্তি হোক, যুদ্ধ অবসান হোক। আহ, কারণ এর উপর শুধু ইরানের অর্থনীতি না, সারা বিশ্বের অর্থনীতি, বিশেষ করে জ্বালানির যে বিপদ, সেটা আরও ভয়াবহ রূপ না নেক, এটাই প্রত্যাশা। সাবির মোস্তফা, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ।